স্বাগতম আজকে আলোচনা না আজকে আমি পে স্কেল কবে পাবেন কখন পাবেন এই হচ্ছে এখন হবে কাল হবে পরশু হবে এই ধরনের আলোচনা নিয়ে আজকে আপনাদের সামনে আসেনি। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো বা আজকে যে বিষয়টা আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে এই যে পে স্কেল বাস্তবায়ন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়া। আজকের আলোচনা শুনলে আমরা নিজেরাই সিদ্ধান্ত আসতে পারবো যে পে স্কেলটা কেন বাস্তবায়ন আসলে কি সরকার ইচ্ছাকৃত করছে না নাকি আসলে প্রক্রিয়াগত কারণে দেরি হচ্ছে। তো এই জন্য আজকে আলোচনাটা আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা হয়তো অনেকে জানেন বিষয়গুলো, অনেকে জানেন না, তবে যারা জানেন তারা এই আলোচনার সাথে আমার মনে হয় একমত হবেন, আর যারা জানেন না তারা বিষয়গুলো আজকে আলোচনাকে জানার চেষ্টা করেন। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে নতুন পে স্কেল বাস্তবায়ন করতে গেলে ঠিক কোন কোন ধাপ অতিক্রম করতে হয়, কেন কখন এটি দীর্ঘ সময় নেয়, আর এই প্রক্রিয়ার ভিতরে কি কি প্রশাসনিক ও নীতিগত জটিলতা থাকে, আজকের এই ভিডিওতে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পে স্কেল বাস্তবায়নের পুরো প্রক্রিয়াটি সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করব। আসুন আমরা মূল আলোচনাতে যাই। প্রথমে পে স্কেলের যে বিষয়টা, পে স্কেল আমাদের কেন সেটা সংক্ষেপে একটু বলে নিই। যদি আমি যে বিষয়গুলো কথা বলবো অনেকটা আপনারা জানেন, তারপরেও বলি পে স্কেলটা আসলে আমাদের কেন প্রয়োজন হয় বা পে স্কেল বলতে আমরা কি বুঝি। পে স্কেল মূলত একটি নির্ধারিত বেতন কাঠামোকে বোঝায়, আমরা জানি। সেখানে কর্মচারীদের পদ, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে তার প্রাপ্য বেতন নিশ্চিতের একটি ব্যবস্থা। কেন পে স্কেল প্রয়োজন হয়? পে স্কেল এই জন্য প্রয়োজন হয়, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে আমাদের যে বেতন কাঠামো থাকে এটি অপ্রয়োজনীয় হচ্ছে, মুদ্রাস্ফীতি ঘটে, বিভিন্ন সময় মেয়াদে এটি মুদ্রাস্ফীতি ঘটে, যার কারণে আমার পে স্কেল প্রয়োজন হয়। কর্মচারীদের প্রণোদনা বৃদ্ধি আমরা বুঝি, এবং অন্যান্য খাতের সঙ্গে বেতনের সামঞ্জস্য বিধান, এই সকল বিবেচনায় সরকার বা প্রতিষ্ঠান নতুন পে স্কেলের সিদ্ধান্ত গ্রহণ করে বা করে থাকে। পে স্কেল বা নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে গেলে সর্বপ্রথম যে উদ্যোগটি সরকার গ্রহণ করে সেটাকে বলা হয় প্রাথমিক একটি উদ্যোগ গ্রহণ করে, বা প্রাথমিক যে উদ্যোগটা সরকার নেয় সেটা হচ্ছে এই বিষয়টা এমন যে যারা পে স্কেলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারী তাদের দিক থেকে বিভিন্ন ধরনের দাবি দেওয়া বা বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তাদের প্রাতিষ্ঠানিক যে হেড থাকে বা প্রধান থাকে বা রাষ্ট্রের যে প্রধান সরকার ব্যবস্থা বা সরকারকে বোঝাতে হয় যে আমাদের বর্তমানের যে প্রচলিত বেতন কাঠামো আছে এটি অপ্রতুল, এর জন্য আমাদের একটি নতুন বেতন কাঠামো দরকার। এই প্রয়োজনীয়তাটুকু বিভিন্ন কর্মচারীরা একত্রিতভাবে বলতে পারে, সাংগঠনিকভাবে বলতে পারে বিভিন্নভাবেই, স্মারকলিপির আকারে বলতে পারে, তারপরে সভা সেমিনার সমাবেশ করেও বলতে পারে। যে কোনোভাবে এই বিষয়টা প্রাতিষ্ঠানিক প্রধান বা সরকার প্রধানকে অবগত করতে হয় যে আমাদের পে স্কেলটা প্রয়োজন। এটা হচ্ছে প্রাথমিক উদ্যোগ পে স্কেল। এরপরে এই প্রাথমিক উদ্যোগের উপর ভিত্তি করে সরকার তখন যে কাজটা করে বা দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যারা থাকে তারা যে কাজটা করে, তারা যে ধাপে আসে সেটা হচ্ছে পে কমিশনের জন্য একটি কমিটি গঠন, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে কমিটি গঠন করে দেয়, এবং সেই কমিটি যে কাজগুলো করে প্রথমে তারা কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করে। সেই তথ্যগুলো কি? তথ্য সংগ্রহ করে বিভিন্ন বিষয়ের। এটা কিন্তু এই পে কমিশন, নতুন পে কমিশনের বা নতুন পে স্কেল অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই ধাপের উপর এই নতুন পে কমিশনের নতুন পে স্কেল বা নতুন বেতন কাঠামো অনেক কিছু নির্ভর করে। এই ধাপে যে বিষয়গুলো বিবেচিত হয়, এই পর্যায়ে যে বিষয়গুলো বিবেচনা পর্যায়ে আসে সেগুলো হচ্ছে একটি উচ্চ পর্যায়ের বা পে স্কেল কমিশন বা একটি কমিটি গঠন করে দেয়। কে গঠন করে দেয়? সরকার গঠন করে দেয়। এই কমিটি কি করে? দেশের অর্থনৈতিক অবস্থা বিশ্লেষণ করে বা তারা দেশের অর্থনৈতিক কাঠামোকে বিশ্লেষণ করে, অন্যান্য দেশের বেতন কাঠামোর সাথে এটি তুলনা করে। অন্যান্য আমার পার্শ্ববর্তী দেশ বা আশেপাশের দেশগুলো বা বিশ্বের অন্যান্য দেশের বিভিন্ন আমাদের নিজস্ব দেশের বেতন কাঠামো কিছু সুন্দর তুলনামূলক
আলোচনা করার চেষ্টা করে এবং বিভিন্ন ক্যাডার বা বিভিন্ন পদের তথ্য সংগ্রহ করে যে প্রথম শ্রেণীর কর্মচারী কতগুলো আছে, দ্বিতীয় শ্রেণীর কর্মচারী কতগুলো আছে, সচিব পর্যায়ে কতগুলো আছে, আর চতুর্থ শ্রেণীর কর্মচারী কতগুলো আছে, তৃতীয় শ্রেণীর কর্মচারী কতগুলো আছে, সকলের একটি সুন্দর তথ্য সংগ্রহ করে। এই জন্যে যে কি পরিমাণ বেতন দিলে কি পরিমাণ অর্থ চাপ আসবে বা কি পরিমাণ টাকা লাগবে। তো এই সময়টা এই কাজটা করতে সবচেয়ে বেশি সময় লাগার কথা এবং এই কাজটা করতে দীর্ঘ সময় লেগে যায়, কারণ এখানে অনেক গবেষণা বা অনেক বিশ্লেষণ করে এই বিষয়গুলো তৈরি করতে হয় এবং সর্বশেষ তারা এই সমস্ত বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে তারা একটি এই পে কমিশনের রিপোর্ট তারা বা প্রদান করার চেষ্টা করে বা ওই পে কমিশন, নতুন যে পে কমিশন গঠন হয় তারা একটি রিপোর্ট প্রদান করে সরকার, তৎকালীন যারা সরকারের দায়িত্বে থাকে তাদের রিপোর্ট একটি সুন্দর, তাদের দিক থেকে সুন্দর রিপোর্ট প্রদান করে। এই রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমগুলো তৈরি হয়। তো কমিশন যে রিপোর্টটা দেয় এই রিপোর্টটাকে বলা হয় খসড়া প্রস্তাব, অর্থাৎ নতুন বেতন কাঠামোর এক খসড়া প্রস্তাব কমিশন প্রদান কার কাছে প্রদান করে। যেমনটি আমাদের এই যে পে কমিশন নিয়ে কথা আলোচনা চলতেছে আমাদের দেশের মধ্যে, যে অন্তর্বর্তীকালীন সরকার আমলে যে জাকির হোসেন সাহেব যে কমিশনের আন্ডারে যে কমিশনার ছিল তারা তৎকালীন অন্তর্বর্তী সরকারের নিকট যে খসড়া রিপোর্ট প্রদান করছিল সেটার কথা বলছি। খসড়া রিপোর্ট প্রস্তাব তৈরি করতে গেলে অর্থাৎ কমিটি, পে কমিশনের কমিটি তাদের বিশ্লেষণের ভিত্তিতে যে প্রাথমিক খসড়া রিপোর্ট তৈরি করে সেখানে যে বিষয়গুলো বিবেচনা তারা রাখার চেষ্টা করে বা যে বিষয়গুলো তারা সেখানে উল্লেখ করে সেটা হচ্ছে কয়টি বেতনের, যে বেতন কাঠামোটা তৈরি করবে তার কয়টি গ্রেড হবে, ইনক্রিমেন্ট কাঠামো প্রত্যেক বছর বছর বাৎসরিক বৃদ্ধি, এই বৃদ্ধিটা কিভাবে হবে, কোন গ্রেডের কিভাবে হবে এবং কি পরিমাণে হবে সেটা তারা নির্ধারণ করে। বিভিন্ন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অবসর ভাতা বা আরো অন্যান্য যে ভাতাগুলো থাকে এই ভাতাগুলো কি পরিমাণে বাড়বে বা আদৌ বাড়বে কিনা এবং পদ অনুযায়ী বেতনের পার্থক্য, প্রথম গ্রেডে কত বেতন হবে, দ্বিতীয় গ্রেডে কত বেতন হবে, তৃতীয় গ্রেডে কত বেতন হবে, এভাবে যে কয়টা গ্রেড থাকবে সেই কয়টা প্রত্যেকটা গ্রেডে কত করে বেতন হবে এবং এক গ্রেড থেকে আরেক গ্রেডে বেতনের পার্থক্যটা কত হবে এবং এই পার্থক্যগুলো আসলে কতটুকু যৌক্তিক এই বিষয়গুলো ব্যাখ্যা করে তারা একটি খসড়া রিপোর্ট, খসড়া প্রস্তাব তৈরি করে জমা দেয়। এখন এই পর্যন্ত আমাদের দেশে হয়ে গেছে, এই পর্যন্ত আমাদের যে নতুন বেতন কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে আমাদের দেশে, এই পর্যন্ত কাজ হয়ে গেছে। এর পরের কাজগুলো কিন্তু আটকে আছে। পরের কাজগুলোকে আমরা দেখি। পরের কাজটা হচ্ছে যাচাই বাছাইয়ের জন্য এই যে কমিশন, পে কমিশন একটি রিপোর্ট দেয়, সেই রিপোর্টটা যাচাই বাছাই করে এটি বাস্তবায়নের নিরিখে বাস্তবায়ন করার জন্য আবার একটি কমিটি করে দেওয়া হয়, আবার একটি কমিটি গঠন করে দেয়। এটা বলে আন্তঃমন্ত্রণালয় কমিটি। এটি মন্ত্রণালয়ের ভিতরে বিভিন্ন এখানে বিভিন্ন সচিবরা থাকে, সচিবদের ইয়ে করে নিয়ে এটি পে স্কেল বাস্তবায়নের এটি এই কমিশন রিপোর্ট যাচাই বাছাই করার জন্য একটি খসড়া প্রস্তাব যাচাই বাছাই করার জন্য একটি কমিটি করে দেওয়া। এই কমিটির কাজ কি? এই কমিটির কাজ হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের বাজেটের বিষয়টি তারা দেখে, যে দেশের সক্ষমতা, বাজেটের বিষয় বলতে দেশের সক্ষমতা কতটুকু হবে সে বিষয়টি তারা দেখে। আইন মন্ত্রণালয় দেখে, আইনের দিক যাচাই করে। প্রথমে কি বললাম, অর্থ মন্ত্রণালয় দেখে যে এই যে কমিশন যে রিপোর্টটা দিয়েছে এই রিপোর্টটা তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে, সম্পূর্ণই বাস্তবায়ন করতে পারবে কিনা এটা দেখে, অর্থাৎ দেশের সক্ষমতা কতটুকু আছে এটা দেখতে অর্থ মন্ত্রণালয়। এবং এই কমিটিতে বাস্তবায়ন কমিটি আমাদের এই অর্থ মন্ত্রণালয়ের লোক ইয়ে থাকে, সচিব বা সচিব পর্যায়ের অবশ্যই সদস্য থাকে। আইন মন্ত্রণালয়ের সদস্য থাকে, তারা দেখে যে বাস্তবায়ন করতে আইনি যে বিষয়গুলো থাকে সেটা দেখার জন্য। আর থাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের লোক থাকে, সদস্য থাকে, তারা দেখে কাঠামোগত বিষয়টা, যে এটা কিভাবে এই সমস্ত প্রক্রিয়াটা বাস্তবায়ন করা যায়। অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা ও সংশোধন চলে, কোন কি কি বিষয়গুলো সংশোধন করা লাগবে, কি বিষয়গুলো যোগ করা লাগবে, এই বিষয়গুলো তারা দেখে। তবে এই কাজটা করতে অনেক সময় দেরি হতে পারে, দেরি হয় না যে তা দেরি হতে পারে। যে এখন আমাদের যে পর্যায়ে বসে আছে এখানে অনেক সময় লেগে যায় বিভিন্ন জটিলতার কারণে, অর্থ মন্ত্রণালয়ের সক্ষমতা, তারপর আইনগত জটিলতা, বিভিন্ন কারণে এই সমস্যাগুলো লাগতে পারে। তবে কতটুকু সময় লাগবে
যৌক্তিক যে সময়টুকু, মানে সময় 2 মাস 4 মাস 6 মাসও লেগে যেতে পারে, এটা সত্যি কথা। এরপরে এই বাস্তবায়ন কমিটি কি করে, তারা সবগুলো দিক, এই যে অর্থনৈতিক বিষয়, আইনগত বিষয় এবং জনপ্রশাসনের যে দিকটা, এগুলো দেখে তারা এটি নতুন করে আবার একটি বাস্তবায়নের রিপোর্ট তারা জমা দেয়। এই যাচাই বাছাই করা শেষে এই রিপোর্টটা কার কাছে জমা দেয়? মন্ত্রিসভা এই রিপোর্টটা জমা দেওয়া হয়। মন্ত্রিসভার কাছে তারা একটি রিপোর্ট, মন্ত্রিসভায় অনুমোদনের জন্য একটি রিপোর্ট তারা পাঠায়। মন্ত্রিসভায় রিপোর্টটা, কোন রিপোর্টটা পাঠায়? মন্ত্রিসভা পাঠায় ওই যে কমিশন যে রিপোর্টটা দিয়েছিল, খসড়া রিপোর্ট, এই রিপোর্টটা বাস্তবায়ন কমিটি যাচাই বাছাই করে সকল সক্ষমতা যাচাই বাছাই করে একটি, যদি কাটছাঁট করা লাগে কাটছাঁট করে একটি রিপোর্ট দেওয়া হয়। এই রিপোর্টটা মন্ত্রিসভা যায়। মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেট মিটিং যেটাকে আমরা বলি, ক্যাবিনেট মিটিংয়ে তারা ক্যাবিনেটের সকল সদস্য মিলে এটি বিচার বিশ্লেষণ করে, যদি কাটছাঁট বা সংশোধন করা লাগে সংশোধন করে করার জন্য আবার বাস্তবায়ন কমিটির কাছে পাঠায়। তারা সংশোধন করে আবার মন্ত্রিসভা তখন অনুমোদন দিয়ে দেয়। মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদনের পরই এটি বলতে গেলে বাস্তবায়নের পর মোটামুটি খুলে যায় বা প্রায় খুলে যায়। তখন যেটা কাজটা হওয়ার পরে মন্ত্রিসভা অনুমোদনের অর্থাৎ ক্যাবিনেট অনুমোদনের পর একটি যে কাজ, সেটা হচ্ছে গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন। তবে মন্ত্রিসভা বা বাস্তবায়নের যে বিষয়টা আসে, এটা কিন্তু ওই যে যাচাই বাছাই অর্থাৎ কমিশন রিপোর্টের পরে যে বাস্তবায়ন কমিটি থাকে, এরাই সেখানেই এটি নির্ধারণ করা হয় যে কিভাবে বাস্তবায়ন হবে, একবারে বাস্তবায়ন হবে না একাধিক ধাপে ধাপে বাস্তবায়ন হবে, সেই বিষয়গুলো সেখানে উল্লেখ থাকে। তারপরেও মন্ত্রিসভায় বিষয়গুলো উত্থাপন করা হয়। মন্ত্রিসভা মানে সর্বশেষ অনুমোদন দিয়ে দেয়, যে যখন দিয়ে দেয় তখন বিষয়গুলো ওখানে উল্লেখ থাকে যে কীভাবে বাস্তবায়ন হবে, নতুন পে স্কেল কখন থেকে কার্যকর হবে, এবং সে অনুসারে বিভিন্ন দপ্তরকে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে নির্দেশনা পাঠায় এবং সেখানে সবগুলো ডিটেল থাকে যে কয়টি রেট থাকবে, সর্বোচ্চ বেতন কত থাকবে, সর্বনিম্ন বেতন কত থাকবে, এবং ওই যে বললাম যে কখন থেকে এটা কার্যকর হবে, বিগত সময় থেকে বকেয়া আকারে কোনো সময় কার্যকর সময় থাকবে, কার্যকর থাকবে না একবারে আগামী কারেন্ট সময় থেকে কার্যকর হবে, সবগুলো বিষয় এখানে উল্লেখ করে চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে গেজেট প্রকাশ করা হয়। গেজেট প্রকাশ করা হয়, গেজেট প্রকাশ করা হলে তখন এটি চলে যায় বাস্তবায়নের চ্যালেঞ্জ, যেটি সরকারের তৎকালীন সরকারের কাছে যে পরে বাস্তবায়নের চ্যালেঞ্জ। স্কেলের বাস্তবায়নের জন্য কিছু চ্যালেঞ্জ অবশ্যই থাকে, কিছু সীমাবদ্ধতা অবশ্যই থাকে। সেগুলো কি? বাজেট সংকট, প্রশাসনিক জটিলতা, বিভিন্ন ক্যাডারের মধ্যে অসন্তোষ থাকতে পারে। আসলে আপনি যখন কোনো কাজ করবেন, একটি কাজ করলে এই কাজটা অবশ্যই সকলের মন সন্তুষ্ট হবে না, সেখানে কোনো না কোনো পক্ষের অসন্তোষ থাকবেই, এটা কোনো বিষয় না। তো সেখানে অসন্তোষ থাকতে পারে বিভিন্ন ক্যাডারদের মধ্যে, এবং বাস্তবায়নে বিলম্ব হতে পারে। অর্থ সরকার তখন বললো যে এই মাস না আগামী মাস বা আগামী 6 মাস পর থেকে বাস্তবায়ন শুরু হবে, বা একবারে না 2বার বা 3বারে বাস্তবায়ন হবে, এইগুলো বিষয়ে বাস্তবায়নে বিলম্ব হতে পারে। তো আজকে যে আমরা আলোচনা করলাম, আজকে যে পে স্কেল বাস্তবায়নের সম্পূর্ণ প্রক্রিয়া, এই যে আলোচনাগুলো করলাম, বাস্তবায়নের প্রতিটি ধাপ নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় আজকে এই আলোচনা থেকে আপনারা সবাই বুঝে গেছেন যে আসলে যে পে স্কেল নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে গেলে কি কি সীমাবদ্ধতার মধ্যে সরকারকে পড়তে হয়, কি কি জটিলতার মধ্যে পড়তে হয়। তো সেই জটিলতাগুলো নিয়ে আলোচনা করলাম, সবগুলো ধাপ নিয়ে আলোচনা করলাম। আপনি যদি আমার এই আজকে যে আলোচনাগুলো করার চেষ্টা করলাম, এখানে আরো তথ্যবহুল ভিডিও, তথ্য জানতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে সহায়তা করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।